হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমার সাথে এমন একজন মানুষ আছে যিনি যে সুদূর লন্ডন বিলেত শুনতাম, যেটাকে বলে বিলেত, সেই বিলেত থেকে এক ভাই, আমাদের এক বাংলাদেশি ভাই, তিনি পর্তুগালে চলে এসেছেন। তো উনি লন্ডনের জীবন ছেড়ে কেন উনি পর্তুগালে এসেছেন, আজ ওনার সাথে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পুরা ভিডিওতে ওনার সাথে থাকবো আমি, মোর্শেদ। তো চলুন কথা না বাড়িয়ে আজ তার সাথে আমি কথা বলি। আসসালামু আলাইকুম আরমান ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আরমান ভাই, আপনাকে ডিস্টার্ব করলাম। আসলে আমার কিছু আগ্রহ আছে। সে আপনি সুদূর লন্ডন থেকে আসলেন, ইভেন আমার দর্শক যারা তারও আমি জানি যে শুনতে আগ্রহ হবে যে আপনি কেন লন্ডন থেকে পর্তুগালে আসলেন। তো আপনি কি বলবেন লন্ডনে আপনি কত সালে আসলেন বাংলাদেশ থেকে? আমি মূলত 2023-এ আসছি লন্ডনে স্টুডেন্ট ভিসায়। আচ্ছা, তো আপনি মাস্টার্স স্টাডি করার জন্য। ওকে, মানে আপনি 2023 সালে স্টুডেন্ট ভিসায় আপনি লন্ডনে আসলেন? হ্যাঁ, এই তো মাস্টার্স কোর্সে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি লন্ডনের কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলেন? আমার ছিল কিংস্টন ইউনিভার্সিটি। সেটা ইউকের কোন শহরে? এটা শহরটার নাম হচ্ছে কিংস্টন। তো এটা লন্ডনে আর কি, লন্ডনের কিংস্টন এরিয়াতে পড়েছে। আচ্ছা আচ্ছা, জোন 6। আপনি মাস্টার্স কোর্সে আসলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি ওইখানে কি কোর্স কমপ্লিট করেছিলেন পড়াশোনা? জি, আমি কোর্স কমপ্লিট করেই তারপর এখানে এসেছি। তো তাহলে আপনি পর্তুগালে আছে কয় বছর? পর্তুগালে আমি এসেছি 2024-এর জানুয়ারির শেষ দিকে এসেছি আর কি। 2024-এর জানুয়ারি শেষ দিকে মানে। তো আপনি পর্তুগালে কিভাবে আসলেন? পর্তুগালে আমি এসেছি মূলত একটা সেনজেন ভিসা করে। আমি মাল্টার ভিসা করেছিলাম। তো মাল্টার ভিসা করে মাল্টাতে একদিন স্টে করে দেন পরের দিন আমি তাহলে আপনি ডাইরেক্ট পর্তুগালের ভিসা পান নাই? ডিরেক্ট পর্তুগালের ভিসাটা আসলে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় না, যেহেতু অনেক মানুষ এখানে আসলে অ্যাপ্লাই করে, যে কারণে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া একটু মুশকিল। তো এই জন্য আমি তো তখন মাল্টার অ্যাপয়েন্টমেন্টটা নেই আর কি। আচ্ছা, তারপরে আপনি মালটা থেকে ইজিলি পর্তুগালে আসেন? হ্যাঁ। তো আপনি এই যে লন্ডনের জীবন ছেড়ে কেন আপনি পর্তুগালে আসলেন সেটা একটু আমাদেরকে বলবেন, যেটা আমিও জানার ইচ্ছা, আমার দর্শকরাও জানার ইচ্ছা একটু। আসলে লন্ডনটা হচ্ছে সবারই একটা ড্রিম কান্ট্রি। সবাই আসলে থাকতে চায়, কেউ আসলে একবার এন্ট্রি করলে আসতে চায় না। তো যেহেতু একটা ড্রিম কান্ট্রি, কেউ ছেড়ে আসতে চায় না। তো তারপরেও আমি কেন আসলাম, অবশ্যই এটা জানার আগ্রহ সবার। বিষয়টা হচ্ছে যে আমি যখন স্টাডি কমপ্লিট করি, 1 বছরের স্টাডি কমপ্লিটের পরে ইনকেস আমি এরপরে হচ্ছে আমি হোম অফিস থেকে একটা লেটার পাই, যেটাতে হচ্ছে তারা আমাকে বলে যে আমার আর 3 মাস আমি স্টে করতে পারবো, যেহেতু আমার স্টাডি শেষ, আমাকে এখন ব্যাক করতে হবে। তো তো তখন আমাকে ডিসিশন নিতে হয় যে আমি এখন এই 3 মাসের মধ্যে, তারা আমাকে একটা অপরচুনিটি দিয়েছিল, আমি যদি 3 মাসের মধ্যে কোনো একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারি, অর্থাৎ স্পন্সর জব ম্যানেজ করতে পারি, তাহলে আমি ওইখানে স্টে করতে পারি। যদি আমি নতুন একটা কোর্সে অ্যাপ্লাই করি তাহলে আমি ইউকেতে স্টে করতে পারি। যেমন হতে পারে আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এখন পিএইচডি প্রোগ্রামে যেতে পারি, তাহলে হচ্ছে আমি এখানে স্টে করতে পারবো। তো এই ক্ষেত্রে আসলে আমি যদি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আসলে অনেকগুলো টাকার বিষয় আছে, অনেক বেশি এক্সপেন্সিভ, আপনারা সবাই জানেন ইউকে স্টাডিটা। তো ওই মুহূর্তে আমি মাত্র হচ্ছে আমার মাস্টার্সের যে টিউশন ফি, অলরেডি বাংলাদেশি টাকা আমি 20 লাখ টাকা খরচ করে ফেলেছি 1 বছরের মধ্যে। কিন্তু 1 বছরে যে পরিমাণ ইনকাম হওয়ার কথা, আমার এই পরিমাণ ইনকাম হয় নাই। কারণ আপনারা জানেন স্টুডেন্টদের একটা বাইন্ডিংস থাকে উইকলি 20 ঘন্টা কাজের, যে কারণে আসলে 1 বছরে ওই 20 লাখ টাকা, মানে ওইখানে কি 20 ঘন্টার বেশি আর কাজ করা যায় না? যেমন আমরা ইউরোপে এদিকে এই যে ইস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা চাইলে কিন্তু 20 ঘন্টার বেশি কাজ করতে পারি। লন্ডনে কি এই সুযোগ সুবিধাটা নাই? লন্ডনে আসলে করা যায়, কিছু ক্যাশ ইন হ্যান্ড জব করা যায়, কিন্তু ওইগুলোতে হচ্ছে আপনার স্যালারিটা খুব বেশি হয় না।
হ্যাঁ, ওইগুলোতে যেমন আপনি একটা জব যদি করেন আপনার লিগ্যাল ভাবে, সেটা হচ্ছে আপনি 11 পাউন্ডের মতো করে পাবেন পার আওয়ার। কিন্তু আপনি যদি কোনো একটা ক্যাশ জব করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু 11 পাউন্ড তারা দিবে না, তারা আপনাকে হয়তো 6 থেকে 7 পাউন্ড বা সর্বোচ্চ 8 পাউন্ডের মতো আপনাকে ঘন্টা প্রতি দিবে। তো এই জন্য আসলে বিষয়টা হচ্ছে আমি পিএইচডি প্রোগ্রামে আর অ্যাপ্লাই করলাম না। আচ্ছা তো তখন আমি ডিসিশন নিলাম যে আমি হচ্ছে ইউরোপে মুভ করব। আচ্ছা, আপনার তো স্পন্সরের একটা বিষয় আছে, সেটা কি হ্যাঁ, আপনি স্পন্সর কালেক্ট করতে পারেন নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, স্পন্সরের আমি চেষ্টা করেছিলাম, তো কিন্তু বিষয়টা আচ্ছা। হচ্ছে যে স্পন্সর নিতে গেলে অনেক টাকা গুনতে হবে, অর্থাৎ কেমন? বাংলাদেশি টাকায় মোটামুটি 20 লাখ টাকার মতো আমাকে দিতে হবে, মানে বাবা। 20,000 পাউন্ড হচ্ছে আমাকে স্পেন্ড করতে হবে একটা স্পন্সর নেওয়ার ম্যানেজ জন্য করার জন্য। তো আচ্ছা, সেই ক্ষেত্রেও আমার কাছে ওইটা খুব লেজিবল মনে হয় নাই, এই জন্য আমি ওইটার ওই দিকে আর যাইনি। আবার বিষয়টা আচ্ছা। হচ্ছে অনেক কোম্পানি আছে যেগুলো নতুন করে ওপেন করে সেখানে তারা লোক রিক্রুট করে কিন্তু তারা কাজ দিতে পারে না। তো এই প্রবলেমগুলো অনেক কিছু আছে, হয়তো হয়তো দেখা গেল আমি স্পন্সর জব নিলাম টাকা দিয়ে, হয়তো কোনোভাবে ম্যানেজ করে, কিন্তু 2 দিন পরে যদি কোম্পানি তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমারও ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমি আর এখানে স্টে করতে পারবো না। অনেক রুলস। হ্যাঁ, তো এই জন্য কিছু কিছু সমস্যা ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে ইউরোপে মুভ করাটাই ভালো। না, আমি যেমন জানি ইস্টার্ন ওয়েস্টার্ন ইউরোপের যে দেশগুলো আছে সব দেশে কিন্তু পড়াশোনা শেষে একটা মানে ওই স্টাডি রিলেটেড জব ম্যানেজ করলেই কিন্তু মোটামুটি ওয়ার্ক পারমিটে যাওয়া যায়। ইভেন আপনি যেমন চেক রিপাবলিক আছে, তারপরে ওই পাশে অস্ট্রিয়া, স্লোভাকিয়া, স্লোভান অনেক দেশে আছে যে মাস্টার্স প্রোগ্রামে গেলে কিন্তু আপনি পড়াশোনা থাকা অবস্থায় কিন্তু আপনার জব ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বাট ওটা কি লন্ডনে পসিবল না? লন্ডনে পসিবল, কিন্তু অনেকটা হচ্ছে যে একটু একটু ট্রিকি, মানে হচ্ছে একটু স্ট্রাগল করতে হয় খুব বেশিটা, কিন্তু আমি সেটা পারিনি। আমি বলবো আচ্ছা। যে আমি এটা করতে পারিনি, কারণ হচ্ছে আমি আমার কাজ করে আবার স্টাডিটা ওইভাবে কন্টিনিউ করা একটু আমার জন্য মুশকিল হয়ে গিয়েছিল, যে কারণে আমি আসলে ওইভাবে কোপুইট করতে পারিনি স্টাডি রিলেটেড একটা জব ম্যানেজ করা। তো আচ্ছা। এটাই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, ইউকের ইনকাম কেমন? মানে সেটা আপনি তো ছিলেন, ইউকের ইনকাম কেমন? আমি শুনছি অনেক বেশি ইউকের ইনকাম, মাসে 4-5 লাখ টাকা। এটা কি জি, জি, সত্যি? জি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সত্যি। ইউকের ইনকাম খুবই ভালো, হচ্ছে একটা প্রপার জব করলে সেই ক্ষেত্রে আপনি উইকলি 40 আওয়ার্স আপনি করতে পারবেন, এবং প্রতি ঘন্টায় আপনার 11 পাউন্ডের কিছুটা বেশি আপনি ইনকাম করতে পারবেন প্রতি ঘন্টায়। তো তাহলে মানে তাহলে ওইখানে মানে যে ইনকাম যেমন, তাহলে মানে লাইফ স্টাইল কি এক্সপেন্সিভ, মানে এরকম হ্যাঁ, খরচ অবশ্যই অনেক বেশি? অবশ্যই, হ্যাঁ, খরচও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বিশেষ করে অনেকে একটা জব করে হয় না তাদের, তারা 2টা জব করে, কিন্তু সেই ক্ষেত্রে মানুষ কোপুইট করতে পারে, লাইফস্টাইলটাও খুবই উন্নত এবং মানুষ সেটা কোপুইট করে নিতে পারে, চলা যায়। ওই এবং যে মাস শেষে, হ্যাঁ, ইউকেতে কি যেমন আমরা মানে পর্তুগালে কিন্তু অনেক বাংলাদেশি, ইতালি, ফ্রান্সে আছে অনেক বাংলাদেশি ব্যবসা করে, ওই লন্ডনে চাইলে কি বাঙালিরা ব্যবসা করতে পারে? জি জি। এবং কেমন বাঙালি ওখানে বিজনেস করে? এখানে বেশিরভাগ বাঙালিদের বিজনেস হচ্ছে আপনার রেস্টুরেন্টের বিজনেস, যেটা ওরা করে। তো আপনার রেস্টুরেন্ট বিজনেসটা করে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে ওরা। আচ্ছা। তো তো খুব ভালো বিজনেস, এবং ইন্ডিয়ান কারির খুব ভক্ত আমাদের যে ব্রিটিশরা, আচ্ছা, তারা খুব ইন্ডিয়ান কারি খায় আর কি। তো এখন আপনি তো পর্তুগালে আছে কয়দিন বলছেন? প্রায় অলমোস্ট 1.5 বছর। 1.5 বছর হয়ে গেছে। তো হ্যাঁ। এখন আপনার থেকে কোন লাইফটা বেস্ট মনে হয়, ইউকের লাইফটা নাকি পর্তুগালের লাইফটা? তো আসলে আমি অলরেডি আমি পর্তুগালের যে রেসিডেন্স পারমিট, এটা অলরেডি আমি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো আসলে মানুষ কোথাও যেখানেই থাকুক, মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে সে কোথাও এক জায়গায় বৈধভাবে বসবাস করুক। করবে। তো সেই ক্ষেত্রে না, সেটা তো লন্ডনও মানুষ বসবাস করতেছে না, বসবাস সেটা করছে। আপনি হয়তো আপনার পক্ষে অনেক সম্ভব টাকা চাইছিল হয়নি। বিধে আপনি সম্ভব হয় না। হ্যাঁ, হ্যাঁ, তো মানে বৈধ তো সব দেশে কম বেশি হওয়া যায়, হওয়া যায়। পর্তুগালে একটু ইজি হওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, ইজিলি মানে সহজে বৈধ হওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তো মানে সেক্ষেত্রে আপনার লাইফ কোনটা বেস্ট মনে হয়? সেই ক্ষেত্রে আসলে ইউকে লাইফ আপনি জানেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইউকে লাইফটা বেস্ট ছিল। বেস্ট ছিল? কারণ কারণ হচ্ছে ইউকের একটা লাইফ স্টাইলের একটা স্ট্যান্ডার্ড ছিল, সব কিছু মিলায় কাজ করলে আমি
মানে যত প্রতি ঘন্টায় আমার ইনকাম হচ্ছে সেই ক্ষেত্রে আমার নিজের মধ্যে একটা আগ্রহ থাকবে, আমি আরো বেশি কাজ করি। কিন্তু মানে কাজ আমি যত করব আমার তত বেশি ইনকাম হবে। বাট এখানে পর্তুগালে কিন্তু আওয়ারলি পে করা হয় না, পর্তুগালের পেমেন্টটা হচ্ছে আপনার মান্থলি পে করে, মান্থলি পে, ওদের একটা বেসিক স্যালারি থাকে, বেসিক স্যালারি থাকে এবং সেইখানে বেসিক স্যালারিটাও অনেক লো। তো বেসিক স্যালারি এখন পর্তুগালে 870 ইউরো, যেখানে আপনার ইউকের যে বেসিক স্যালারি এখন সেখানে বেসিক স্যালারি হচ্ছে 1200 পাউন্ডের মতো। যদিও তারা ঘন্টায় পে করে, ওইভাবে মান্থলি হিসাব করে না, বাট ওদের তো খরচও বেশি, বাট লাইফস্টাইল তো অনেক সুন্দর মনে হয় না? লাইফস্টাইল সুন্দর এবং সেটা ওদের কালচার, ওদের মানে যে ডেইলি যে লাইফস্টাইল সবকিছু ওভার সবকিছু সুন্দর, তাই না? মানে পর্তুগাল থেকে কি বেস্ট মনে হয় আপনার? পর্তুগাল থেকে অবশ্যই বেস্ট মনে হচ্ছে আমার কাছে। যাক, তাহলে আপনি মানে পর্তুগালে বাধ্য হয়েছেন আসতে যে কাগজের জন্য ধরতে গেলে, মানে আপনি ওইখানে থাকলে তো অবৈধ হয়ে যাবেন একটা সময় হয়তো। আর ব্রিটিশ রুলস তো অনেক কঠিন, হয়তো আপনাকে একটা সময় মানে চুরি করে থাকলেও, মানে আপনি অবৈধ থাকলেও একটা সময় কিন্তু আপনাকে পাঠাই দিতই, তাই না? তো আপনি পেপার থাকতে থাকতে আপনি চলে আসছেন। তার মানে লন্ডনে কি মানে আপনার যদি স্পন্সর কালেক্ট করা যায়, সে যত টাকাই হোক কালেক্ট করলে মোটামুটি থাকা যাবে। হ্যাঁ, যদি সে স্পন্সর জব লন্ডনে কেউ পেয়ে যায় সেই ক্ষেত্রে ওই যে 5 বছরের একটা স্পন্সর জব পাচ্ছে, 5 বছর পরে সে চাইলে হচ্ছে যে পিআর এর অ্যাপ্লাই করতে পারে, তখন এটা ইজি হয়ে যায় আর কি। তো আমি চেষ্টা করেছিলাম, তো না, বাট আমার অনেক পরিচিত মানুষ আছে ওইখানে বসবাস করতেছে, তো মানে তারা কিন্তু এখানে পিআর নিয়ে থাকতেছে, অনেক বছর ছিল, ইভেন হাজব্যান্ড ওয়াইফও থাকতেছে অনেক, আমি শুনছি, আমার পরিচিত অনেক আছে। তো মানে আপনার জন্য ব্যাড লাগ আর কি, আপনি থাকতে পারেন নাই, যে অনেক টাকা চাইছিল, বাট আপনি মানে টাকা থাকলে পারতেন, বিষয়টা এমন। জি, তো এটাই আর কি বিষয়টা, টাকা থাকলে করা যেত, বাট এট দ্যাট টাইম যেহেতু এত টাকা স্পেন্ড করা আমার পক্ষে পসিবল। এখন এখানে কি আপনি জব করতেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে? এখানে ভাই আলহামদুলিল্লাহ জব করছি। বাট আপনি লন্ডনের মতো তার টাকা ইনকাম করতে পারতেছেন, এটা সত্যি। বাট তারপরে একটা আপনি এখন একটা বৈধ একটা রেসিডেন্ট পারমিট আছে, থাকতে পারতেছেন, সবকিছু মোটামুটি ইনকাম কম হলো, মোটামুটি ভালো আছেন, বিষয়টা এমন। যদিও লন্ডনের মতো নাই, এটা আমরা সবাই জানি, পর্তুগালে আমরা যারা বসবাস করি সেক্ষেত্রে আমাদের সবারই জানা। তো আরমান ভাই, আপনার আসলে সময়টা অনেক নষ্ট করলাম, সবাই ইউরোপের দাম থাকে, কাজ সময়ের দাম থাকে, তো আপনার জন্য শুভকামনা। আমার পেজে আপনি আসছেন, আমার ব্লগে আপনার এই জন্য আপনাকে খুব ধন্যবাদ। তো আমার পেজ সম্পর্কে কিছু ব্লগ সম্পর্কে কিছু বলেন আমার, তো কেমন লাগলো? খুবই ভালো লাগলো আসলে, আপনার সাথে তো আমার অনেক আগে থেকেই পরিচয়, বাট টাইম হয় না আমাদের একসাথে সবাই, কারণ ইউরোপে সবাই ব্যস্ত। তো আমরা আসলে একটা মজার বিষয় কি, আমরা এই ব্লগটা বানাবো আমরা খুব সকাল সকাল, কিন্তু এখন খুব সকাল, আমরা দুজনে কিন্তু আগে থেকে, কারণ আমাদের সারাদিন ডিউটি থাকে, আমরা সেই সন্ধ্যার পর বেরোই, আসলে তখন টাইম থাকে না, এনার্জি থাকে না যে ব্লগ তৈরি করবো। এই জন্য আমরা খুব ভোরে উঠছি ঘুম থেকে, মানে আমরা আজকে একটা মানে দুজন দেখা করব, এই জন্য খুব ভোরে ওঠা আমাদের। এলো তো আরমান ভাই সাথে আমার অনেক দূরে থাকে, উনি আসছে, আমিও গেলাম অনেক, ওনাকে রিসিভ করার জন্য। তো ঠিক আছে আরমান ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, অন্য কোনো ব্লগে কথা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। তো এই হলো আমাদের মানে লন্ডনের আরমান ভাইয়ের জীবন সম্পর্কে শুনলাম, কারণ আসলে উনি, আমারও খুব আগ্রহ, উনি লন্ডনে সে জীবন ছেড়ে উনি চলে আসছে পর্তুগালে, কিভাবে আসলো, কেন আসলো, আসার কারণটা কি, পর্তুগালে মতো একটা দেশ উনি কেন বেছে নিল যে লন্ডনের জীবন ছেড়ে, সব শুনলাম ওনার মুখ থেকেই। আশা করি যারা এরকম মানে লন্ডন থেকে পর্তুগালে আসার চিন্তা করতেছেন, অথবা ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে আসার চিন্তা করতেছেন, তা আশা করি তারা আমার এই ভিডিও দেখে অনেকটা উপকৃত হবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে সবাই কমেন্ট বক্সে জানাবেন, রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, অন্য কোনো নতুন ব্লগে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।